আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা প্যারালিসিসের সম্পর্কে কথা বলবো। এই প্যারালিসিস বা লককে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব যে আসলে প্যারালিসিস হয় কি। প্যারালিসিস মানে আপনার শরীরের কোনো অংশ কাজ না করতে পারা, যদিও সেটা আপনার হাত হোক, আপনার পা হোক বা আপনার জিল হোক। কোনো কারণে যদি আপনার শরীরের কোনো অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা সেটাকে বলি লক বা প্যারালিসিস। এখন প্রশ্ন ওঠে যে এই প্যারালিসিস কিসের জন্য আমাদের দেখতে হয়। যদি কোনো কারণে আপনার মেরুদণ্ডে আঘাত লাগে তাহলে আমরা দেখতে পাই যে শরীরের নিচের অংশ, আঘাতের নিচের অংশ কাজ করা বন্ধ করে দেয়। দ্বিতীয় কারণ সবচেয়ে বড়, সেটা হলো ব্রেন স্ট্রোক। যদি আপনার ব্রেনে কোনো ধরনের ক্লট হয়, ব্রেন হেমারেজ, ফলে রক্তনালী ফেটে যায়, তাহলে মস্তিষ্কের একটি অংশ কাজ করা বন্ধ করে দেয়। এখন মস্তিষ্কের অংশের কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে ক্ষতি কি হয় যে আমাদের হাতের চলাচলের ক্ষমতা চলে যায়। কেন? কারণ ব্রেনের যে অংশে ক্লট হয়েছিল, ব্রেন হেমারেজ, সেটাই আমাদের হাত পা চালাতো। তাহলে দ্বিতীয় কারণ হলো ব্রেন স্ট্রোক। তৃতীয় কারণ হলো পয়জনিং। যদি কোনো কারণে আমরা কোনো ভুল জিনিস খেয়ে ফেলি, কোনো পয়জন খেয়ে ফেলি যা আমাদের নার্ভ সিস্টেমকে নষ্ট করে দেয়, তাহলে সেই অবস্থায়ও শরীরে প্যারালিসিস হয়ে যায়। তাহলে এগুলো হলো কারণ প্যারালিসিস হওয়ার প্রধান কারণগুলো। লকভের হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ব্রেন স্ট্রোক বা ব্রেনের মধ্যে কোনো ধরনের ক্লট হওয়া বা ব্রেন হেমারেজ হওয়া। কেন? সবচেয়ে বড় কারণ হলো যে আমরা ৯-৫% বেশি কেসে লকভ দেখতে পাই। কারণ এর পিছনে যে কারণগুলো আছে সেগুলো খুব সাধারণ। যদি আপনার ব্লাড প্রেসার বেশি থাকে তাহলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ব্রেন হেমারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর ফলে আপনার লকভ হতে পারে। এখন ব্লাড প্রেসার তো অন্য মানুষেরও হয়। চলুন, কোনো কথা নেই, এখন আমরা ডায়াবেটিসের দিকে যাই। প্রতিটি দ্বিতীয় বাড়িতে এটা পাওয়া যায়, কিন্তু যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে রক্তের মধ্যে জমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এটা রক্তের থক্কা যদি আপনার ব্রেনে চলে যায় তাহলে ব্রেনের অংশগুলোতে রক্ত পৌঁছাতে পারে না এবং ব্রেনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই কারণেই ব্রেন স্ট্রোক, ব্রেনের মধ্যে যে ক্লট হচ্ছে সেটা খুব সাধারণ রোগগুলোর কারণে হয়, যেমন ব্লাড প্রেসার, ডায়াবেটিস এবং কোলেস্টেরল। সেজন্য ব্রেন স্ট্রোক সবচেয়ে বড় প্যারালিসিসের কারণ হয়। এখন প্রশ্ন হলো, প্যারালিসিস মানে শরীরের অংশের কাজ না করতে পারা। এবং এতে আমরা এটা বুঝতে পারলাম যে যদি কারো আঘাত লাগে বা মস্তিষ্কে ক্ষতি হয় তাহলে সেটাও হতে পারে। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে প্যারালিসিস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বিপি, সুগার কোলেস্টেরল। এখন যদি আমরা এটাকে গরম করে নিয়ন্ত্রণ করি তাহলে আমরা ভবিষ্যতে লকভ থেকে বাঁচতে পারবো। যদি আমরা আমাদের অবহেলা চালিয়ে যাই, মিষ্টি খাব, শরীরে অনেক বেশি কোলেস্টেরল রাখি, ওজন বাড়াই বা ব্লাড প্রেসারকে উঁচুতে ছেড়ে দিই, তাহলে আমাদের কি হবে? লকভে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি কারো প্যারালিসিস হয়ে যায় তাহলে সে কি করতে পারে? ব্রেনের মধ্যে যখন কোনো ধরনের ক্ষতি হয় তখন তার পূরণ করা সহজ নয়, কারণ যে অংশটি মরে গেছে সেটা জীবিত হতে পারে না। আমাদের কিছু নতুন করতে হবে। তাহলে যদি আমরা একজন প্যারালিসিস রোগীকে আমাদের সামনে রাখি এবং যেদিন তার প্যারালিসিস হয়েছে সেদিন তাকে দেখি, তাহলে আমাদের দেখতে পাওয়া যায় যে রোগী কথা বলতে পারছে না, চলতে পারছে না, হাতও কাজ করছে না। কিন্তু পরের ৬ মাসের মধ্যে রোগীর মধ্যে উন্নতি হতে শুরু করে। রোগী নিজেই হাঁটতে শুরু করে, হাত পায়ে শক্তি আসতে শুরু করে। রোগীর মনে হয় যে আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। কিন্তু এমনটা হয় না। ৬ মাস পেরিয়ে যাওয়ার পর ক্ষতি কি হয়? যে তার যে উন্নতি হচ্ছিল সেটা কোথাও থেমে যায়। এখন প্রশ্ন হলো, এটা কেন হলো? প্রথম ৬ মাস উন্নতি হলো, তারপর আর হলো না। এটা হয় কারণ আমাদের ব্রেনের মধ্যে নিজে নিজে উন্নতি করার ক্ষমতা থাকে। যেমন যদি আমাদের শরীরের ইতিহাসে কারো আঘাত লাগে তাহলে সে তার ক্ষত তৈরি করা শুরু করে হাড় ভেঙে গেলে, হাড়ের ফ্র্যাকচার নিজে নিজেই ভরে যায়, ত্বক কেটে গেলে সেটাও ভরে যায়। একইভাবে যখন আমাদের ব্রেনকে কোনো সময় ক্ষতি হয় তখন সেটা তার পূরণ করে এবং এই প্রক্রিয়াকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। এখন প্রথম ৬ মাসের মধ্যে এই নিউরোপ্লাস্টিসিটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তাহলে এই সময় যদি আপনি কোনো মন্দিরে, গুরুদ্বারে বা কোনো ওষুধে কিছু করেন তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। এই কারণেই অধিকাংশ ডাক্তার চান যে প্যারালিসিসের নতুন নতুন কেস আসুক। এটা খুব পুরানো প্যারালিসিস কেস নয়, কারণ প্যারালিসিস যত পুরানো হতে থাকে, ৬ মাসের বেশি হয়ে গেলে তাকে অব্যাহতি দেওয়া হয় যে এটা আর ঠিক হবে না। এবং এটা হয়তো আমরা
শুনি আমাদের আত্মীয়দের কাছ থেকে, শুনি আমাদের চারপাশে দেখি। কিন্তু এটা সত্যি নয়। কেন নয়? কারণ আমরা গোপন বিষয়টি জানি যে যদি আমাদের আগে থেকেই স্পেশনে উন্নতি আনতে হয়, তাহলে আমাদের নিউরোপ্লাস্টিসিটিকে চালু করতে হবে। ট্রেন কেন্দ্র আবার সেই হিলিং পাওয়ার নিয়ে আসবে। পড়বে। এখন আমাদের এটা আরও গভীরভাবে করতে হয় যে নিউরোপ্লাস্টিসিটি চালু করার জন্য আমাদের ওষুধের সাহায্য নিতে হয়। যখন আমরা এর সাহায্য নিতে শুরু করি, তখন ব্রেনের মধ্যে নিউরোপ্লাস্টিসিটি চালু হয়ে যায়। মানে ব্রেনের মধ্যে নিজে নিজে উন্নতি শুরু হয়। তাহলে যখনই আমরা প্যারালিসিস পেশেন্টে ব্রেনের মধ্যে হিলিং শুরু হয়, তখন কিছু বিষয় লক্ষ্য করি। যে ব্রেনের যে অংশ মরে গেছে সেটা জীবিত হয়নি। ব্রেইনের পুরনো বিক্রি যারা নিজেদের মধ্যে সংযোগ তৈরি করা হয়, যাদের আমরা ইন্টারডেন্টাইটেড কানেকশনস বলি, তার কারণেই আমাদের মস্তিষ্কের মধ্যে উন্নতি হয়। যখন আমরা কোনোভাবে ইন্টারনেট ব্যবহার করা শুরু করি, তখন এই নতুন মস্তিষ্কের অংশটিকে শেখানো প্রয়োজন। এজন্য প্যারালিসিস রোগীর জন্য এক্সারসাইজের পুনরাবৃত্তি খুবই জরুরি হয়ে পড়ে। মানে যদি রোগীকে আমরা সাইক্লিং করাই, তাহলে সাইক্লিংয়ে তার উন্নতি হবে। যদি আমরা রোগীকে হাঁটাতে পারি, তাহলে হাঁটার মধ্যে ভালো হয়ে যাবে। তাহলে আগে থেকেই রোগীকে তার এক্সারসাইজের উপর খুব বেশি মনোযোগ দিতে হবে এবং খুব বুঝে শুনে নির্বাচন করতে হবে। যে কাজগুলো সে ঠিক হওয়ার পর করতে চায়, সেগুলো আগে থেকেই শুরু করা উচিত। কারণ সেসব কাজ আগের মতো করতে পারবে না। কারণ আপনার বয়স হয়তো ৪০ বছর, কিন্তু যে অংশটা এখন তৈরি হয়েছে তার বয়স তো এখন মাত্র কয়েক মাস, কিছু দিনই হয়েছে। তাই তাকে পুরো ৪০ বছর পর্যন্ত উন্নতি দেওয়া সহজ কাজ নয়। তাহলে এজন্য আমাদের খুব সাবধানে নির্বাচন করতে হয় এক্সারসাইজ, এবং খুব সাবধানে নির্বাচন করতে হয় আমাদের ডায়েট। কারণ আমরা যা কিছু খাই তার সরাসরি প্রভাব আমাদের শরীরের উপর এবং আমাদের ব্রেনের উপরে। যদি আমাদের শরীরে কোনো ধরনের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে প্যারালিসিসের চিকিৎসায় বাধা সৃষ্টি হয়, সমস্যা হয়। তাহলে যদি আমরা বলি যে আমাদের প্যারালিসিস রোগীকে ঠিক করতে হবে, তাহলে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। প্রথম বিষয় হলো নিউরোপ্লাস্টিসিটি অন করা। দ্বিতীয় হলো আমরা কোন ধরনের এক্সারসাইজ নির্বাচন করছি, আমরা কি সঠিক এক্সারসাইজ করছি নাকি ভুল এক্সারসাইজ করছি। তৃতীয় বিষয় হলো ডায়েট, আমরা কি খাচ্ছি সেটা কি আমাদের ব্রেনের জন্য ভালো, আমাদের ব্রেনকে কি সেটা শক্তি দিচ্ছে, ব্রেনের যে নিউরোপ্লাস্টিসিটি আছে সেটাকে কি সেটা সাহায্য করছে। তাহলে যদি আমরা এই সব বিষয়গুলো একসাথে কাজ করি, তাহলে আমরা প্যারালিসিস রোগীদের জন্য খুব ভালো উন্নতি দিতে পারি। তাহলে আমি আশা করি এই ভিডিওতে আপনি বুঝে গেছেন যে প্যারালিসিস কেন হয়, কোন কারণে হয়, এবং কিছু কিছু বিষয় আপনার মাথায় এসেছে যে প্যারালিসিসের চিকিৎসায় আমাদের কোনো কোনো বিষয়ের দিকে নজর দিতে হয়। তবুও আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চাইলে, চিয়াজের ডাক্তাররা আপনার জন্য উপলব্ধ। সায়েন্স ইঞ্জিনিয়ার ডাক্তাররা আপনার জন্য উপলব্ধ। আপনাকে শুধু আপনার রিপোর্টগুলো আপনার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ডাক্তাররা সেগুলো দেখে নেবেন, বুঝে নেবেন। আপনি তাদের কলও করতে পারেন। তারা আপনার যে সন্দেহগুলো আছে সেগুলো স্পষ্ট করবে, সঠিক চিকিৎসা আপনাকে পরামর্শ দিয়ে দেবেন। আমি আপনাদের সবাইকে হাঁটার দিকে নিয়ে যাব।